কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। ভোট কেন্দ্রে কালো টাকার খেলা খেলতে দেব না বলছেন জামায়াত আমির। ঘুম ভেঙে দেখেন জীবন থেকে 12 বছর গায়েব। এবং সর্বশেষ জানাবো কোনো এক অদৃশ্য কারণে জেনারেল মঈন সেনাপ্রধান হন বলছেন আমান আজমি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। মব ইস্যু নিয়ে আসাদুজ্জামান বলেন, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত 17 বছরের ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ কোনো রাজনৈতিক দলের না, জুলাইয়ের শহীদরা কোনো রাজনৈতিক নেই, তারা স্বৈরাচার আমলে ভুক্তভোগী হয়েও রাস্তায় নেমেছিল। ভোট কেন্দ্রে কালো টাকার খেলা খেলতে দেব না বলছেন জামায়াত আমির। সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ভোট কেন্দ্রে কোনো কালো টাকার খেলা খেলতে দেওয়া হবে না। শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। তিনি হুঁশিয়ারি দেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, তাদের মহান আল্লাহ সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্ন করে ছাড়বো। এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কোনো প্রশাসনিক কূ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো কালো টাকার খেলা খেলতে দেওয়া হবে না। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচার জানত না বলেই অপকর্মের স্বাদ ভোগ করে বিদায় নিতে হয়েছে। এখন এটি যদি কেউ করে তাহলে তাদের জন্য আরও ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে। পাটগ্রাম তো আপনাদের খুব কাছে, সেখানে কি হয়েছে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন। শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশে পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্রের কথা আমরা শুনতে পাচ্ছি। নানা ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা জানতে পারছি। শেখ হাসিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তার লোক বসিয়েছিল, ক্যাডার বসিয়েছিল, কিন্তু তখন গণবিস্ফোরণ ঘটেছে। তখন তাকে কেউ রক্ষা করতে পারেনি। যে জনগণ এত রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, সে জনগণ আরেকটি ফ্যাসিবাদকে কায়েম করতে দেবে না। যতদিন দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। ফ্যাসিবাদকে চিহ্নিত না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য জামায়াতের আমির বলেন, অতীতে যারা অপরাধ করেছেন তাদের বিষয়টি রাষ্ট্র দেখবে। এখন আপনারা যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করুন। জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি। এসব অপরাধ যারা করেছেন তাদের বিচার ও দেশের জনগণ দেখতে চায়। যদি তাদের বিচার হয় তাহলে কোনো দলকে তুষ্ট করার জন্য দেশের জনগণের উপর এরকম নোংরা হামলা চালাতে কেউ দুঃসাহস পাবে না। আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে। ঘুম ভেঙে দেখেন জীবন থেকে 12 বছর গায়েব। টাইম ট্রাভেল অর্থাৎ সময়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়ার ধারণাটি যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই কল্পনাপ্রসূত। তবে ডক্টর পিয়ের দান্তে পিকিওনির জীবনে এই ঘটনা ঘটেছিল বাস্তবেই, অবশ্য অনিচ্ছাকৃতভাবে। 2013 সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনি। সেই দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে, যার ফলে তিনি হারিয়ে ফেলেন তার মস্তিষ্কের 12 বছরের স্মৃতি। দুর্ঘটনার পরদিন হাসপাতালে জ্ঞান ফেরার পর পিকিওনি নিশ্চিত ছিলেন এখন 2001 সাল চলছে। তিনি চিনতে পারেননি তার স্ত্রীকে, এমনকি নিজের প্রাপ্তবয়স্ক ছেলেদেরও মনে করতে পারেননি। তার কাছে মনে হচ্ছিল তিনি যেন হঠাৎ করে সময়ের 12 বছর পিছিয়ে গেছেন। এক ধরনের বাস্তব জীবনে টাইম ট্রাভেল। এক অজানা আতঙ্কে হতভম্ব হয়ে পড়েছিলেন পিয়ের দান্তে, যাকে তার কাছে মানুষেরা পিয়ের নামে ডাকত। এই স্মৃতি মুছে যাওয়ায় তিনি তার ডাক্তারি পেশা আর চালিয়ে যেতে পারেননি। অতঃপর তিনি খুঁজে বের করার চেষ্টা করলেন যে তিনি আগে কেমন মানুষ ছিলেন। হাজার হাজার ইমেইল ঘেটে তিনি জানতে পারলেন তার একটি অন্ধকার দিকও রয়েছে। তার এই অভিজ্ঞতা এতটাই অদ্ভুত ছিল যে তার এই গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে ইতালিতে একটি টিভি সিরিজের নির্মাণ হয়েছে, যেখানে একজন তরুণ ডাক্তারকে গুলি করা হয় এবং পিয়েরের মতোই তার স্মৃতি থেকে 12 বছর মুছে যায়।
যায়। 2013 সালে 31 মে পিয়েরের জ্ঞান ফিরে পান। তিনি তখন ইতালির লোদি শহরের একটি হাসপাতালে জরুরি ওয়ার্ডে শুয়েছিলেন। ওই হাসপাতালের প্রধান তিনি নিজেই ছিলেন। তিনি বলেন, প্রথম যা দেখেছিলাম তা ছিল সাদা আলো, আর সেটা ছিল জরুরি সেবা কক্ষের আলো, যেখানে দুর্ঘটনার পরপর আমার সহকর্মীরা আমাকে রেখেছিল। আমি প্রায় 6 ঘন্টা কোমায় ছিলাম এবং যখন আমি জেগে উঠি তখন আমি কেবল আমার সহকর্মীদের চোখ দেখতে পেলাম। যখন তারা জিজ্ঞেস করলো আজকে কত তারিখ, আমি 5-6 সেকেন্ড চিন্তা করে বললাম আজ 2001 সালের 25 অক্টোবর। তারপর তিনি দেখলেন তার এক সহকর্মী একটি আইপ্যাডে কিছু টাইপ করেছেন। এ ধরনের যন্ত্রের অস্তিত্ব 2001 সালে ছিল না। সেই সময় ফোনের কাজ শুধু কল করা, টেক্সট পাঠানো আর অল্প কিছু খবর জানানোতেই সীমাবদ্ধ। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও আসেনি। তারা বলল, তুমি কি তোমার স্ত্রীকে দেখতে চাও? অবশ্যই আমি আমার স্ত্রীকে দেখতে চাই, আমি বললাম। আমি মনে মনে আশা করেছিলাম আমার স্ত্রী এই ঘুরে ঢুকবে 12 বছর আগের সেই চেহারায়, কিন্তু যিনি ঢুকলেন তিনি দেখতে আমার স্ত্রীর মতো হলেও তার মুখে অনেক বলি রেখা ছিল। এরপর পিয়েরকে তখন মানিয়ে নিতে হয় যে তার সন্তানেরা বড় হয়ে গিয়েছে, এখন তারা প্রাপ্তবয়স্ক। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কারা? আমার ছেলেরা কোথায়? কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ওরাই আমার ছেলে। তারপর তার স্ত্রী জানালেন একটি হৃদয় বিদারক খবর, যাকে পিয়ের এখনও জীবিত ভাবছিলেন। তার মা 3 বছর আগে মারা গেছেন। আমি যখন জেগে উঠেছিলাম আমার মনে হয়েছিল আমার বয়স 53 বছর, কিন্তু সেদিন ধীরে ধীরে আবিষ্কার করলাম আমার বয়স আসলে 65। কোনো এক অদৃশ্য কারণে জেনারেল মঈন সেনাপ্রধান হন, বলছেন আমান আজমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেছেন, কোনো এক অদৃশ্য কারণে জেনারেল মঈন সেনাপ্রধান হন। আবদুল্লাহিল আমান আজমি লিখেছেন, আমরা না জেনেই অনেক কিছু প্রচার করি, যা কাম্য নয়। অনেকেই বলেন 2005 সালে আমার সেনাপ্রধান হবার কথা ছিল। আমাকে না বানিয়ে জেনারেল মঈনকে বানানো হয়েছে। এটা শতভাগ বানোয়াট ও কল্পিত। সেনাবাহিনীতে যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি জ্যেষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। তিনি লেখেন, 2005-এ আমি কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাই। সে সময় আমার সেনাপ্রধান হবার কোনো প্রশ্নই ওঠেনি। জেনারেল মঈন এর পরবর্তী 3 সেনাপ্রধান, জেনারেল মুবিন, জেনারেল ইকবাল, করিম ভুইয়া এবং জেনারেল বেলাল, সবাই আমার সিনিয়র। তিনি আরও লেখেন, যদি আমাকে অবৈধভাবে চাকরিচ্যুত না করা হতো এবং যদি সেনাবাহিনীর রাজনীতিকরণ করা না হতো, তাহলে হয়তোবা জেনারেল বেলালের পরে জ্যেষ্ঠতা অনুযায়ী আমার নাম বিবেচনায় আসতো। আজমি জানান, কারামুক্ত সাবেক ডিজিএফআই জেনারেল রেজ্জাকুল হায়দারকে সেনাপ্রধানের দায়িত্ব না দিয়ে জেনারেল মঈনকে দেওয়া হয়েছে বলে অনেকে পোস্ট কমেন্ট দিচ্ছেন। এটাও শতভাগ ভুল। এই রেজ্জাকুল হায়দার বাংলাদেশ মিলিটারি একাডেমির 5ম শর্ট কোর্সের সঙ্গে 1977 সালে কমিশন লাভ করেন। 2005 সালে ওনারও সেনাপ্রধান হওয়ার কোনো প্রশ্নই আসেনি। 1971 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পাওয়া চৌকাশ জেনারেল রেজ্জাকুল হায়দার এর 2005-এ সেনাপ্রধান হওয়ার কথা ছিল। ওনার ছবিসহ নাম কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তিনি জেনারেল মঈনের 3 বছর এবং জেনারেল রেজ্জাকুল হায়দারের 6 বছর সিনিয়র। সর্বশেষ তিনি জানান, জেনারেল রেজ্জাকুল হায়দারের ছবি শীঘ্রই পোস্ট করার আশা রাখি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।